জিএসসিতে গোল্ডেন পাওয়ার তিশা হঠাৎ করেই আত্মহত্যা করায় এলাকার মধ্যে হাহাকার সৃষ্টি হয়েছে। সেদিনই তো তিশার বাবা জনাব হারুন এলাকার সবাইকে মিষ্টি মুখ করালো। আহারে, বাপটার মুখের দিকে তাকানো যায় না। মা তো কান্না করতে করতে অজ্ঞান হয়, আবার জ্ঞান আসে, আবার অজ্ঞান হয়। বাবা মায়ের একটাই জিজ্ঞাসা, আমরা তো আমাগো মেয়ের কোনো চাওয়াই অপূর্ণ রাখিনি, তাহলে আমাগো মাইয়া কেন এই কাম করলো? এলাকার মানুষদের মাঝেও একই প্রশ্ন। কত সাবলীল একটা মেয়ে, আহা, আদব কায়দা দিয়ে সবার মন জয় করত, কত সুন্দরভাবে কথা বলতো। কি এমন হলো মেয়েটার, যার জন্য এরকম কাজ করতে হলো? তিশার বান্ধবীরাও কিছু বুঝলো না। তিশার এই অকাল বিদায়ে তারাও ভেঙে পড়লো। খাওয়া দাওয়া করতে পারে না কেউ। এত ভালো একটা সহপাঠীর রহস্যজনক বিদায়ে তারা মর্মাহত। তিশার কোনো ছেলের সাথেও সম্পর্ক ছিল না। তাহলে কি কারণে এটা হলো কেউই বুঝলো না। প্রায় 2 মাস হয়ে গেছে তিশা মারা গেছে। মোটামুটি তিশার বাবা মা ছাড়া সবাই ভুলতে বসেছে ব্যাপারটা। আজ রবিবার তিশার বান্ধবীদের মধ্যে রিনা, রূপা, নীলা গিয়েছে শপিং করতে। সাথে ছেলে বন্ধু হিসাবে তুহিনকে নেওয়া হয়েছে। প্রায় সন্ধ্যা হয়ে এসছে শপিং করতে করতে। এদের সবাই বাসায় ফিরতে হয় তিশাদের বাসার সামনে দিয়ে। তিশার বাসার সামনে আসতেই রূপা বলল, তিশা যদি আজ বেঁচে থাকতো হয়তো এখন বারান্দায় বসে বসে কবিতা পড়তো। পাশ দিয়ে রিনা বলল, ঠিক, আমিও দেখতাম তিশা এই সময় বারান্দায় বসে কবিতা পড়তো যখনই আসতাম। তিশাদের বাসায় অবশ্য এখন কেউ নেই, বাড়িটা তালা মারা, কেউ থাকে না। তিশার বাবা মা তার ছেলের কাছে চলে গিয়েছে। এক ভাই এক বোন ছিল তিশাদের। বোন বলতে তিশাই তো মারা গেল, শুধু বেঁচে আছে ছেলেটা। বাবা মা তাই ছেলের কাছে চলে গিয়েছে। তিশাদের বাড়ি অতিক্রম করার সময় তুহিন চেঁচিয়ে বলল, দেখ দেখ, বারান্দায় কেউ বসে আছে। তারা সবাই অবাক হয়ে দেখলো আসলেই তো বারান্দায় কেউ বসে আছে। কে সে? এখানে কি করছে? তারা মোটামুটি ভয় পেলেও আগ্রহী হয়ে উঠেছে। হেঁটে হেঁটে বাড়ি ফিরছিল এরা। তুহিন বলল, তোরা আমার পিছনে পিছনে আয়, দেখি এটা কে, এখানে কি করে। সন্ধ্যার সময় চাঁদ উঠেছে বলে হালকা চাঁদের আলোতে এই ঘন জারুল বনের মাঝে নীরব বাড়িটা যেন রহস্যময় হয়ে উঠেছে। তিশার বাবা মা বাড়ি না থাকায় শুকনো পাতায় উঠোন ভরে গেছে। পায়ের নিচে পাতাগুলো শব্দ করে মিশে যাচ্ছে। ধীরে ধীরে সতর্কতার সাথে তারা লোকটার কাছাকাছি চলে যেতেই মনে হলো লোকটা বুঝে ফেলেছে। তাড়াহুড়ো করে উঠে পড়ল লোকটা। দাঁড়ানো লোকটার চেহারা দেখতে পাচ্ছে না তারা। তুহিন বলল, কে? আপনি কি করেন এখানে? নিশ্চুপ। আবারও বলল, কে আপনি? কি করেন এখানে? কিছু না, এমনি। এই বলে লোকটা বারান্দা থেকে পেরিয়ে ওদিকে ঘন কালো ঝোপটাই ঢুকতে লাগলো। তুহিনরা সবাই কণ্ঠস্বরটা চিনে ফেলল। মোবাইলে ফ্ল্যাশটা অন করে তারা নিশ্চিত হলো এবং তারা একসাথে বলল, মুরাদ ভাই, মুরাদ ভাই, আমরা আপনাকে চিনে ফেলেছি। দাঁড়ান, বলছি দাঁড়ান। ঝোপটা নড়ে উঠল, কোনো উত্তর পাওয়া গেল না। তাদের মধ্যে বেশ কৌতূহল জাগলো, মুরাদ ভাই এই টাইমে এখানে কি করতে এসেছিল। এরকম নানান রকমের প্রশ্নের মধ্যে প্রশ্ন নিয়ে তারা বাড়িতে ফিরল। মুরাদ ক্লাস 10-এ পড়ে, তাদের বিদ্যালয়ের ছাত্র। অত্যন্ত মেধাবী মানুষ মুরাদ, যেমন মেধাবী তেমন ভদ্র তেমন ভালো। কিন্তু এত রাতে এখানে কি করছিল সেটাই তাদের মধ্যে কিছুতেই বোঝ আসছিল না। অবশ্য ওরা নিজেদের মধ্যে ব্যাপারটা গোপন রাখবে বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আসলে কাহিনীটা কি সেটা ভালোভাবে জানার পর ব্যাপারটা অন্যদের জানানো উচিত, এর আগে নয়। তুহিন পরদিন স্কুলে গিয়ে মুরাদ ভাইয়ের খোঁজ করলো, কিন্তু সেদিন মুরাদ স্কুল আসেনি। এর আরও 4 দিন পর মুরাদ স্কুল আসে। স্কুলে আসার পর তুহিন গিয়ে মুরাদদের কাছে জিজ্ঞেস করে আসলে সেদিন ওখানে কেন গিয়েছিলেন। মুরাদ বুঝে ফেলেছে তুহিন তাকে ভালোভাবেই চিনে ফেলেছে, এখন কিছু লুকিয়ে লাভ নেই। মুরাদ বলল, আসলে তিশাকে আমি প্রচণ্ড ভালোবাসতাম, যেটা কখনো জানাতে পারিনি। তুহিনকে নিয়ে মুরাদ তার মেশে যায়। গিয়ে মুরাদ তুহিনকে তার লেখা চিঠিগুলো দেখায়। একটা চিঠিও দেওয়া হয়নি তিশাকে। কত রকম প্রেমের কাব্য ভাষায় চিঠিগুলোর স্তূপাকারে পড়ে রয়েছে। কখনো সে দিতেই পারেনি। সেই ব্যর্থতা, সেই কষ্ট আজও মুরাদকে তিশাদের বাড়িতে নিয়ে যায় তিশা যেসব জায়গাতে সচরাচর ঘুরে বেড়াতো, সেই স্মৃতিময় জায়গাগুলোতে। এসব ঘটনা শুনে তুহিনের বেশ কষ্ট হয়, তার মনটা ভারাক্রান্ত হয়ে যায়। ভারাক্রান্ত মন নিয়ে সে তার বাসায় ফেরে, কিন্তু ঘুমানোর আগে সে ভাবে, আচ্ছা, তিশা আত্মহত্যা করার পিছনে মুরাদ ভাইয়ের হাত নেই তো? আবার ভাবে, এসব কি ভাবছি,
এরকম তো কখনোই হতে পারে না। মুরাদ ভাই কত ভালো মানুষ। কিন্তু আবার তার ভাবতে ইচ্ছে হয়, বলা তো যায় না, হয়তো মুরাদ ভাইয়ের কোনো একটা ব্যবহার বা অন্য কিছুর জন্য তিশা নিজেকে হত্যা করেছে। এরকম নানান প্রশ্ন, অপ্রকাশিত প্রশ্ন তুহিন নিয়ে ঘুমায়। কিছুদিন পরে আবার আর একটা নতুন ব্যাপারে এলাকার মানুষ সমালোচনার ঝড় শুরু হয়। বাজারে একমাত্র সৎ ও আদর্শ ব্যবসায়ী জনাব রফিক, যার একটা লাইব্রেরি আছে, তার নামে ধর্ষণ চেষ্টার একটা অভিযোগ উঠে আসে। কলেজ পড়ুয়া সুমি নাকি তার লাইব্রেরিতে বসে পড়ছিল তখন। বিকেল প্রায় হয়ে এসছে। হঠাৎ করেই লাইব্রেরির পড়ার রুমের দরজাটা লাগিয়ে রফিক মিয়া নাকি তাকে ধর্ষণের চেষ্টা করে। এ নিয়ে এলাকার মধ্যে আন্দোলন শুরু হয়েছে। রফিক মিয়া এলাকা ছেড়ে পালিয়েছেন। তিশার আত্মহত্যার পর এরকম আরেকটি অপ্রকাশিত খবর এলাকায় রটিয়ে গেছে। সবাই বলাবলি করতে লাগলো, আসলে ব্যাপারটা কি হচ্ছে আজকাল আমাদের গ্রামে। এসব ভাবনা যেন মিথ্যা হয়ে যাচ্ছে। এবার এই খবরটা শুনে তুহিনের মনে আর একটা প্রশ্ন জাগ্রত হলো। সে তন্ন তন্ন করে রফিক মিয়াকে খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও পেল না। এদিকে রফিক মিয়াও মনে নানান রকমের প্রশ্ন। পৃথিবীটা তার কাছে অপরিচিত লাগছে এখন। বোনের বাড়িতে দুদিন থেকে শহরের উদ্দেশ্যে ট্রেনে ধরেছে। ভীত রফিক মিয়া চারপাশের অগোছালোভাবে তাকায়। ট্রেনের ভিড়ে নিজেকে অসহায়ের ন্যায় মুড়িয়ে রাখে। শীত পড়তে শুরু করেছে। ঠান্ডার কাপড় আনেনি সাথে। শীতে কাঁপছে। পাশের সিটে বসে থাকা একজন সুন্দরী মেয়ে তার ব্যাগ থেকে একটা চাদর রফিক মিয়াকে দিয়ে বলে, আপনি তো সাথে কিছুই আনেননি, তবু শীতের কাপড় আনা উচিত ছিল, এটা জড়িয়ে নিন ভাই। রফিক মিয়া হাঁ করে তাকিয়ে আছে মেয়েটার দিকে। এই যে ভাই। জি, ধন্যবাদ আপা, খুব ঠান্ডা লাগছিল। মেয়েটা একটা ছোট্ট মিষ্টি হাসি দিয়ে কানে হেডফোন লাগিয়ে নিল। কিছুক্ষণ পর আবার হেডফোন খুলে রফিক মিয়াকে উদ্দেশ্য করে বলল, নামার সময় দিয়ে যায়েন ভাইয়া। এটা বলে বেশ জোরে একটা হাসি দিল এই সুন্দরী মেয়েটা। রফিক মিয়া এই হাসির সৌন্দর্যে হারিয়ে গেল। না, অন্য কিছু না, রফিক মিয়া মুগ্ধ হলো এই যা। কিন্তু রফিক মিয়া বেশিক্ষণ আর ওই ভালো লাগাতে থাকতে পারল না। রফিক মিয়া মনে মনে ভাবে, আপনি যদি আমার চলমান উপাধি জানতেন, হয়তো চাদর না দিয়ে পুলিশ ডাকতেন। সবই ভাগ্য। এদিকে তুহিনের চঞ্চলতা বেড়েই চলেছে। তার মনে অজানা হাজারো প্রশ্ন। ছোট মানুষ এত কিছু বোঝে না, তাই সে নিকট আত্মীয় এলাকার বড় ভাই আমজাদের কাছে গেল। আমজাদ ন্যাশনাল ভার্সিটি থেকে আইন নিয়ে লেখাপড়া করছে। সে গ্রামে থাকে। তার কাছেও বেশ অদ্ভুত লাগছে ব্যাপারগুলো। কি হচ্ছে সেটা খতিয়ে দেখতেই হবে। যদিও পুলিশ এসব বিষয়ে এলাকায় এসে তেমন বেশি মাথা ঘামায় না, তাই আমজাদ তুহিনকে বলল তারা এই ব্যাপারটা নিয়ে যতটুকু সম্ভব তল্লাশি চালাবে। আসলে কি অন্য কিছু হয়েছে নাকি সত্যি এসব ঘটেছে, তারা সেই বিষয়টা প্রমাণ করার চেষ্টা করবে। পরদিন বিকেলবেলা আমজাদ ও তুহিন দুজন মিলে সুমির বাসায় যায়। সুমির বাসায় গিয়ে প্রায় 2 ঘন্টার মতন সুমির সাথে কথা বলে তারা। সুমিকে জিজ্ঞেস করা হলো, রফিক ভাইয়ের মতন এরকম একজন ভালো মানুষ কেন এত বড় জঘন্য কাজ করতে এসেছিল সেদিন? এটার কি বিশেষ কোনো কারণ আছে কি না? না ভাই, আমার এখনো কান্না পায়। ছি, রফিক ভাইকে বড় ভাই ছাড়া কোনোদিন কিছু ভাবিনি। সুমি অত্যন্ত দুঃখের সাথে তার ঘটনাটা বলা শুরু করে। আমি কলেজ থেকে বাসায় আসার পথে ভাবলাম অনেকদিন যাবৎ বই পড়া হয় না, একটা গল্পের বই বাসায় নিয়ে আসি। রিক্সা না পাওয়ার কারণে হেঁটে হেঁটে লাইব্রেরিতে যাওয়ার কারণেই আমার খুব ক্লান্ত লাগছিল। তো ভাবলাম লাইব্রেরি থেকে রফিক ভাইকে বলে একটা গল্পের বই নেওয়ার পর সেটা কিছুক্ষণ ওখানে বসে পড়লে হয়তো ক্লান্তিটা চলে যাবে এবং আমি বইটা নিয়ে বাসায় চলে আসব। তাই লাইব্রেরির মধ্যে থাকা রিডিং রুমটাতে আমি ঢুকি। যদিও সাধারণত ওইখানে সবসময় 2-3 জন পড়তে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন তার মধ্যে কেউ ছিল না। এরকম ঘটনা কখনো ঘটেনি। তাই আমি একা একা নিশ্চিন্তভাবে পড়ছিলাম। তখন খুব মনোযোগ দিয়েই বইটা পড়ছিলাম। বাস্তবতা থেকে আমি বেশ খানিকটা দূরে চলে গেছিলাম, ওই বইটার মধ্যে ডুবেই গেছিলাম। তখন হঠাৎ রফিক ভাই বলল, কি, কেমন আছো সুমি? আমি বললাম, ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। অনেকদিন পর এখানে এলে, আমাদের তো ভুলেই গিয়েছো তাই না? আমি বললাম, না ভাই, একটু ব্যস্ত ছিলাম, তাই লাইব্রেরিতে বেশি একটা আসা হয় না। আপনাদের কি ভোলা এত সহজ? এরকম কয়েকটা কথা বলার পর রফিক ভাই হঠাৎ করে দরজা লাগিয়ে দেওয়ার চেষ্টা করছিল। আমি বললাম, ভাই, দরজাটা লাগাচ্ছেন কেন? উনি বললেন, কেন লাগাচ্ছি সেটা কি তুমি বোঝো না? আমি বললাম, আপনি কি বলতে চাইছেন ভাইয়া? উনি বললেন, কি বলতে চাইছি এখনো বোঝো না? বাচ্চা মানুষ তো না তুমি,
তোমার তো অনেক আগেই বোঝার কথা। তোমাকে আমি বুদ্ধিমতী ভাবি, আর তুমি কেন এখনো বোঝোনি? আরে বোকা, এত কিছু বোঝালে তো তোমাকে এখন কলেজে না পড়ে প্রাইমারি স্কুলে পড়তে হবে। আমি তখন বেশ খানিকটা ভয় পেয়ে যাই। আমি কি করব ভেবেই পাচ্ছিলাম না। আমি বললাম, আমি চিৎকার করব, প্লিজ আমার কাছে আসবেন না। তিনি উচ্চ কণ্ঠে একটা হাসি দিয়ে বলেন, যা ইচ্ছে তাই করতে পারো, এখানে কেউ আসবে না তোমাকে রক্ষা করার জন্য। মুভির মধ্যে হয়তো অনেকেই চলে আসতে পারে চিৎকার চেঁচামেচি শুনে, কিন্তু এখানে কেউ আসবে না। এটা বলে রফিক ভাই আমার খুব কাছাকাছি চলে আসে, আমার হাতের মধ্যে স্পর্শ করে। তখন আমি একটা চিৎকার দিয়ে জানালার কাঁচ ভেঙে ফেলি। তিনি আবার তখন বেশ খানিকটা ভড়কে যান এবং আমাকে তখন বোঝানোর চেষ্টা করেন, আচ্ছা আচ্ছা আপু, কিছু মনে করো না, যা হয়েছে আমার আর তোমার মধ্যেই সীমাবদ্ধ রাখো প্লিজ, এখন মানুষ শুনে যাবে, প্লিজ প্লিজ। আমি বললাম, শুনুক, এখন এখন জানালাটা যদি না ভাঙতো আপনি আমার কি করতেন? আপনাকে আমি ছাড়ছি না। এই বলে আমি তারপর ওখান থেকে ধীরে ধীরে চলে আসি। উনি তখন তেমন কিছু করেননি, কারণ উনি জানেন এখন কিছু করলে হয়তো আমি আরও জোরে চিৎকার দিয়ে সবাইকে বলে ফেলবো। এই কারণেই কিছু করলেন না, আমি যাতে আর কাউকে কিছু না বলি এই ব্যাপারটা তিনি অনুরোধ করলেন, কিন্তু আমি সে সুযোগ দিইনি। গলির মোড়ে চিল্লাচিল্লি করে সবাইকে জানাই। সুমি এমনভাবে বলল যেন তার সব মুখস্থ। তার এভাবে বলার ধরনটা রহস্যপূর্ণ মনে হলো। কথার মধ্যে কোনো ক্লান্তি ছিল না। একটা ভয়ানক ব্যাপার ছিল নাকি রোম্যান্টিক ব্যাপার ছিল, বলার ধরন অনুযায়ী তুহিনরা বুঝতে ব্যর্থ হলো। সুমিকে তাদের কাছে রহস্যপূর্ণ মনে হলো, কিন্তু রফিক মিয়ার চারিত্রিক ব্যাপারটা শুনে তুহিন ও আমজাদ বিস্মিত হলো। তাদের সকল বিশ্বাস যেন তুচ্ছ হয়ে গেল। রফিক ভাইয়ের মতন একজন সৎ ও ভালো মানুষ ধর্ষণের মতন এমন একটা জঘন্য কাজ করতে চাইলো, এই ব্যাপারটা তুহিন ও আমজাদ কিছুতেই মানতে পারছিল না। ভাইকে তারা এত শ্রদ্ধা করত, তিনি কিনা এরকম একটা খারাপ কাজে লিপ্ত হয়েছেন। না, রফিক ভাইয়ের একটা চরম শিক্ষা হওয়া উচিত। এলাকার মানুষজন যেভাবে আন্দোলন করছে, রফিক ভাই যদি এখন গ্রামে আসে হয়তো ওনাকে মেরেই ফেলবে। আমজাদ ও তুহিন কিছুক্ষণ নিজেরা আলোচনা করে দুজন দুজনের মতন বাসায় চলে গেছে। আমজাদ খুব পড়াশোনা করে, পাশাপাশি টিউশন করায়, যে কারণে তার হাতে খুব একটা সময় থাকে না। অবশ্য আমজাদ উপন্যাস বই পড়তে ভালোবাসে, আর এই জন্য গত সপ্তাহে রফিক ভাইয়ের লাইব্রেরি থেকে একটা উপন্যাস নিয়ে এসছে। ওই লাইব্রেরিতে অনেক ধরনের উপন্যাস আছে, কিন্তু কথা হলো কিছু কিছু লেখক আছে যাদের বই সাধারণত পাওয়া যায় না, সবাই নিয়ে যায়। আর এই লাইব্রেরির একটা সীমাবদ্ধতা হচ্ছে, এখানে প্রত্যেকটা বইয়ের সর্বোচ্চ একটা কপি পাওয়া যায়। আমজাদ খেতে বসেছে, খাওয়ার পর চিন্তা করলো, এভাবে উপন্যাসটা এনে ফেলে রেখেছি, তার চেয়ে বরং পড়া শুরু করি। কিছুক্ষণ পর যখন আমজাদ উপন্যাসটা হাতে নিয়ে পড়তে যাবে, তখন যেন তার মধ্যে একটা বিরাট বিস্ময় জেগে উঠল। আশ্চর্য, সে তো গত সপ্তাহে বইটা এনেছে রফিক ভাইয়ের লাইব্রেরি থেকে, মোট 15 দিন তার কাছে থাকবে এবং এখনও তার কাছে আছে। তাহলে সুমি যে বলল সে লাইব্রেরিতে বসে মধ্যাহ্নে এই বইটাই পড়ছিল, কিভাবে সম্ভব? তার মাথায় একটা খটকা লাগলো। অতি চালাকের জন্য সুমি এবার কিছুটা স্বচ্ছ থেকে ঘোলাটে হলো। এরপর দিন আমজাদ তুহিনের সাথে ব্যাপারটা নিয়ে আলোচনা করলো। তুহিন বলল তার কাছেও একটা প্রশ্ন আছে। সেদিন যখন লোকজন জড়ো হয়েছিল সুমির চিৎকার শুনে, তখন সেখানে সুমির বয়ফ্রেন্ড রাজীবও ছিল। অদ্ভুত লাগছে এজন্য যে রাজীবের বাসা তো এই এলাকায় না, তাহলে ঠিক সেই মুহূর্তে রাজীব কিভাবে ওখানে চলে আসলো? আর সুমি তো বলেছে সে একা একা লাইব্রেরিতে ঢুকেছিল, তাহলে রাজীব কিভাবে তখন এলো? তাদের মাথা ঘুরছে, কিছু একটা নিশ্চয়ই গোলমাল আছে। সুমি কিছু একটা লোকাচ্ছে। সুমি মেয়ে হিসাবে ভালো, তবে তার এর আগেও একটা রিপোর্ট আছে, এলাকার সবাই জানা। বছর খানেক আগে কোনো একটা ছেলের সাথে মাঝরাতে পালিয়ে যাচ্ছিল সুমি, তখন নাকি এলাকার লোকজনের হাতে ধরা পড়ে তারা। যদিও উড়ো কথা এটা, তবে সত্যও তো হতে পারে। তারা সুমিকে সন্দেহ করা শুরু করলো। রফিক মিয়া শহরে গিয়েছে 1 মাস হয়েছে, চা বিক্রি করে রাস্তাঘাটে ঘুরে ঘুরে। শহরে চাকরি আর বিশুদ্ধ বাতাস নেই, চাকরির চেষ্টাও করেননি, করে লাভও নেই। পার্কে গিয়ে কাপলদের চা বিক্রি করছে। অবাক হন তিনি, প্রকাশ্যে দিবালোকে কিভাবে একটা ছেলে আর একটা মেয়ে কিভাবে জড়িয়ে ধরে, অবাক লাগে তার। না, আর এদিকে আসবে না সে, এগুলো পাপ। তিনি পাপ করতে আগ্রহী নন। রাত 11টা বাজে। সুমি নিজের ঘরে বসে কবিতা লিখছে। সে অনেক ভালো কবিতা লিখতে পারে, তার লেখার মান অনেক ভালো এবং লেখার জন্য সে অনেক পুরস্কারও পেয়েছে। পুরস্কারের মধ্যে চিপস, চানাচুর, লজেন্স ইত্যাদি।
সে নিজেই নিজেকে পুরস্কৃত করে। আর তার লেখার মানটা যে ভালো সেটা অবশ্য নিজের দেওয়াই উপাধি। কবিতা লিখতে লিখতে রাত গভীর হয়। রাত কতটা গভীর হয়েছে জানা নেই। জানালা দিয়ে একটা চিঠি মতো কি যেন এসে সুমির চোখের সামনে পড়ল। সুমি অবাক হয়ে এটা হাতে নেয়। কাগজটা খুলে পড়তে থাকে। সেখানে লেখা, ওগো রূপবতী, তোমার বুকের সবটুকু প্রেম আলতো ঠোঁটে তুলে নেওয়ার সুযোগ দেবে আমায়। কাব্যিক ভাষা সুমির অনেক প্রিয়, কিন্তু তার কাছে এই ভাষাটা দুর্ভেদ্য মনে হলো। সে বোঝার কোনো চেষ্টা করলো না। বোঝার চেষ্টা না করেই সে বুঝে নিল এটা অনেক বিশ্রী একটা কবিতা, যেটার মাধ্যমে খারাপ কিছুকে বোঝাচ্ছে। প্রচণ্ড রাগ হয় সুমির। জানালা দিয়ে সুমি চেঁচিয়ে ওঠে, কোন শয়তান লুকিয়ে লুকিয়ে শরীর দেখিস? সাহস থাকলে সামনে আয়, আমার কাছে ঢং করতে আসবি না। তোরা যে স্কুলের ছাত্র, আমি সেই স্কুলের প্রাক্তন হেডমাস্টার, বুঝলি? সুমি বুঝে যায় এটা রফিক মিয়ার কাজ। তাকে প্রতিশোধ নিতে চাইছে রফিক আড়াল থেকে। তারপর দিন সুমি রফিক মিয়ার বাড়িতে যায়। রফিকের বাড়িতে গিয়ে একটা অবাক কাণ্ড করলো। সুমি চুপি চুপি রফিক মিয়ার বাড়িতে গিয়েছে রাজীবকে নিয়ে। সুমি ভাবে রফিক মিয়াকে জবর শাস্তা করা হয়েছে। আশা করি এবার তার সৎ ও ভালো চেহারাটা ভেঙে ধীরে ধীরে অসৎ ও খারাপ মানুষ হয়ে উঠবে। আর এটাই চায় সুমি, কেননা সেদিন লাইব্রেরিতে অমন কিছুই হয়নি। রফিক মিয়াকে শুধু ফাঁসিয়েছে সুমি ও রাজীব মিলে। সেদিন দুপুরের বেলাতে লাইব্রেরিতে গিয়েছিল রাজীব আর সুমি একসাথে মিলে। তারা পড়ার কথা বলে লাইব্রেরি রুমে কিছু অশ্লীল কাজে লিপ্ত হয়েছিল, যেটা রফিক মিয়া দেখে ফেলে, যার কারণে সে তৎক্ষণাৎ বাধা দেয়। কিন্তু বাধা দেওয়ার পরেও রাজীব ও সুমি তাকে পাত্তা দিচ্ছিল না। তখন রফিক বলে, আমি কিন্তু মানুষজনকে ডেকে আনবো। এরপর সুমি বলেছিল, ডেকে আনবেন? যান, গিয়ে ডেকে আনুন, দেখি আপনার কত সাহস। এরপর রফিক মিয়া মানুষ ডাকতে যাবে, তখনই সুমি অমনি একটা ভয়ানক পরিকল্পনা এঁটে ফেলে। সুমি রাজীবকে বলে, রফিক মিয়াকে একটা শিক্ষা দেওয়া উচিত। অবশ্য এসব ক্ষেত্রে সুমি অভিজ্ঞ। নিমেষেই একটা মানুষের ভালো চেহারাটা খারাপ করে ফেলতে পারে সুমি, যেটা অনেকেই এখনও জানে না। সে তার পরিকল্পনা মতো তার একটা জামার একটা অংশ ছিঁড়ে রাজীবের রুম থেকে বের করে দেয়। রফিক মিয়া মানুষ ডাকতে শুরু করার আগেই সুমি নিজেই ডাকতে শুরু করে, কে আছো? আমাকে বাঁচাও, রফিক ভাইয়া আমার এই হাল করেছে, বাঁচাও। এটাই ছিল সেদিনকার ঘটনা, যেটার সত্যিটা আজও ওই এলাকার মানুষ জানে না। কেননা সুমিকে তারা ভালো মেয়ে হিসাবে জানে, অথচ সুমি যে কতটা বিশাল লেভেলের চালাকি করতে পারে নিমেষের মধ্যেই সে সম্বন্ধে কারোর ধারণা নেই। সুমির একটা অতীত ইতিহাস আছে, যার কারণে সে মাঝে মধ্যেই এরকম নিষ্পাপ মানুষদের ফাঁসিয়ে দেয়। সে এর আগে প্রেমের ফাঁদে ফেলে কয়েকটা ভালো ছেলের জীবনের অবস্থা বেহাল করেছে সূক্ষ্ম মেধার মাধ্যমে। এলাকার একটা মানুষও সেই ব্যাপারে জানে না এখনো পর্যন্ত। অথচ রফিক মিয়া সেদিনে কয়েকজনকে হাত জোর করে বলেছিল, আমি এসব কিছু করিনি, বিশ্বাস করুন। কিন্তু মেয়েটার কান্না আর জামার উপর খামচির দাগ দেখে কোনো মানুষই সেদিন রফিককে বিশ্বাস করেনি। উল্টে তাকে দৌড়ানি দিতে দিতে গ্রাম ছাড়া করে। সেদিন রফিককে ধরতে পারলে হয়তো সেই সব মানুষেরা মেরেই ফেলতো। অধিকাংশ মানুষ চোখের কান্নাতে নিজের মনটাকে গলিয়ে ফেলে, এবং এটাই হওয়া উচিত। একটা মানুষ যখন কান্না করে, অপর একটা মানুষও তখন কান্না করে, হয়তো সেটা চোখের কান্না নয়, মনের কান্না। আর একটা মেয়ে মানুষ যখন তার সবচেয়ে বড় সম্পদ ইজ্জত, সেটার নিরাপত্তা পায় না, যখন সে এই ইজ্জতের ওপর কারোর অত্যাচারের প্রমাণ দেয়, তখন সত্যিই নিজেকে মানানো যায় না। আর তাই সুমির চোখের জল দেখে এলাকার মানুষ সেদিন কেউই রফিককে বিশ্বাস করেনি। অথচ তারা একবার যদি ভাবতো এরকম একটা ভালো মানুষ এই কাজটা করেছে, আসলেই কি সেটা সত্য? কিন্তু সেদিন তারা এসব ভাবেনি। যাই হোক, সুমি রফিক মিয়ার বর্তমান বেহাল অবস্থা দেখার জন্য তার বাড়িতে আসে। সুমি ভেবেছে রফিক হয়তো এখন গ্রামে ফিরে এসছে, শিক্ষাটা দারুণ হয়েছে। তবুও রফিক মিয়া যাতে আর জীবনে সেই সত্যটা কারোর কাছে স্বীকার না করে, সেজন্য তারা রফিকের বাড়ি এসছে আর কিছু থ্রেট দিতে। কিন্তু অদ্ভুতভাবে যখন সুমি রফিক মিয়ার বাড়িতে আসলো, দেখলো বাড়িতে কেউ নেই। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরও কারোকে দেখা মিলল না। রাজীব ভাবে, এত বড় একটা শিক্ষা দেওয়ার পরেও রফিক কিনা সুমির জানালার পাশে গিয়ে ফাজলামো করে, বের করছি তোর লুলামি। অবশ্য আবার ভাবে, আচ্ছা রফিক কি আসলেই সেটা করেছে, নাকি অন্য কেউ? দোটানায় পড়ে যায় রাজীব। এজন্য সেও চায় রফিককে জিজ্ঞেস করতে। তখন দুপুর গড়িয়ে বিকাল হতে চলেছে। সেই রাস্তাটা গ্রামের প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছেছে। তার পাশেই রফিকের ছোট্ট কুঠির। এমনিতেই জায়গাটি অনেক নীরব, পুরো পৃথিবী যেন ক্লান্ত হয়ে এখানে এসে জিরিয়ে নেয়। নিস্তব্ধ চারপাশ। অনেক খোঁজাখুঁজি করে তারা বুঝলো রফিক তার বাড়িতে নেই।
কি অদ্ভুত ব্যাপার, রফিকের ঘরে দরজা খোলা। এটা দেখতে পেয়ে তারা দুজনেই বিস্মিত হলো। রাজীব চেঁচিয়ে উঠে বলল, রফিক বাসায় থাকলে বের হয়ে আয়, তোর সাহস কতটুকু বেড়েছে দেখবো। ভিতর থেকে কোনো আওয়াজ আসছিল না। রাজীব আরো জোরে চেঁচিয়ে ওঠে। তখন ঘরের ভিতর থেকে একজন মহিলার কণ্ঠ শোনা গেল, কে বাবা, আমার রফিক তো বাড়িতে নেই। রাজীব ও সুমি অবাক হয়ে ভিতরে ঢোকে। রফিকের মা রাবেয়া, বয়স 50 হবে, বিছানায় শুয়ে আছে। রাজীব ও সুমিকে দেখে ধীরে ধীরে উঠে পড়তে লাগলো। শরীরের ভাঁজে ভাঁজে তার ব্যথা, অসুস্থতা ধরেছে অনেক দিন আগে থেকেই। একমাত্র ছেলে রফিক আর বোনের ছেলে হাফিজকে নিয়ে তিনি এই বাড়িতে থাকেন। রফিক চলে যাওয়ার পর থেকে তার অসুস্থতা যেন আরও বেড়ে গেল। এক পাও এগিয়ে হাঁটতে পারে না। কারোর আসার শব্দ শুনলেই মনে হয় এই বুঝি রফিক এসছে। ছেলেটাকে কত কষ্ট করে বড় করেছে, ছেলেও কিন্তু তার মানুষ হয়েছে। হয়তোবা শিক্ষিত হতে পারেনি খুব বেশি, তবে শিক্ষিত হওয়ার চেয়ে মানুষ হওয়াটা বেশি দরকার, সেটাই হয়েছে। ছেলের জন্য তার গর্বের সীমা নেই। কয়েকদিন আগে সুমির পাতানো এই ঘটনা যখন এলাকার সবাই রফিককে অবিশ্বাস করেছে, মেরে ফেলার হুমকি দিয়েছে, তখন রফিকের মা রফিককে ডেকে জিজ্ঞেস করে, বাবা, তুমি কি এই কাম সত্যিই করছিলা? রফিক কেঁদে দিয়ে বাচ্চা মানুষের মতন বলেছিল, মা গো, তোমার সন্তান আমি, আমাকে তো তুমি খুব ভালো করেই চেনো। এই কাজটা কি আমি কখনো করতে পারি কও তুমি? বাবারে, আর কিচ্ছু বলতে হইব না তোমার। আমার অনেক কষ্টে যত্নে লালন করা সন্তান তুমি। এই কাম তুমি কখনো করতে পারো না। সত্যিটা একদিন প্রকাশ পাইবই। শহরে চলে গেলেও রফিক মায়ের জন্য টাকা পাঠাতে ভোলে না। রফিকের পাঠানো টাকা দিয়ে রফিকের মা ও খালাতো ভাই খেয়ে পড়ে বেঁচে থাকে এই জনশূন্য বনের পাশের ছোট্ট কুটিরটিতে। রফিকের মা সুমিকে চেনে না। রফিকের মুখে সুমি নামটা শুনেছিল, সুমিকে সে কখনো দেখেনি। মেয়েটার প্রতি তার এক পৃথিবী রাগ জমে আছে। কেন মেয়েটা শুধু শুধু তার ছেলেকে এরকম একটা বদনাম দিল, এই ভেবে তার কষ্টের সীমা নেই। সুমি ভালো মানুষ দেখতেই পারে না, কিন্তু তবুও কেন যেন আজকে এই মহিলার চেহারার দিকে তাকিয়ে তার খুব মায়া হলো। মনের অজান্তেই সে মহিলার পাশে এসে বলল, আপনি কি অসুস্থ? হ্যাঁ গো মা, আমি খুব অসুস্থ। আমার রফিক বাবাজি কতদিন ধরে আসে না। আমারে হয়তো মরণের আগে আর দেখাই যাইতে পারবো না। মারে, কোন একটা মেয়ে শুধু শুধু আমার পোলাডারে দোষী বানাইলো। কি দোষ করেছিল আমার পোলা? ওই মায়া যদি আমার তাই দাসী বানাতে চাইতো, তবুও আমি তার দাসী হইতাম। কিন্তু আমার সোজা সরল ছেলের জীবনটাকে কেন নষ্ট করলো? এসব বলে সুমিকে ধরে কাঁদছে এই মহিয়সী মা। অনেকক্ষণ রফিকের মায়ের কান্না আর অমৃত কথাগুলো শুনতে শুনতে সুমিও কেমন করে যেন কেঁদে দিল। আজ কয় বছর পর সুমি কেঁদেছে সেটা তার সঠিক জানা নেই। রাজীব ছেলেটাও স্থানীয় মাস্তান, কিন্তু পুত্রহারা মায়ের অশ্রুসজল চোখ দিকে তাকিয়ে তারও খুব মায়া হয়। তারা শক্ত মন একেবারেই গলে যায়। তারা এই মায়ের কাছে কোন মুখে ক্ষমা চাইবে জানে না, আর ক্ষমাই বা মা করবে কিনা। এত বড় অপরাধ, এত বড় ক্ষতির বিপক্ষে ক্ষমা চাওয়াটাই তো লজ্জার। তারা তৎক্ষণাৎ সেখান থেকে বের হয়ে যায়। সুমি কান্না করছে, রাজীব তাকে থামাচ্ছে। তারা দুজনেই যেন পাল্টে গেছে। তাদের খুব কষ্ট হচ্ছে রফিকের জন্য। রফিকের নাম্বার সুমির কাছে আছে। সে রফিককে ফোন করে দিয়ে কান্নাকাটি করে। রফিকও সুমির মতোই কান্না করছে। আহারে বেচারা, ভালো মানুষগুলো হয়তো এমনই হয়, তারা মানুষকে ক্ষমা করতে গিয়েও কান্না করে। এর পরদিন সুমি এলাকার অনেক মানুষের সামনে তার সকল অভিনয়, সকল চালাকি স্বীকার করে নেয়। হয়তো এলাকার মানুষ এখান থেকে তাকে একটা নষ্টা মেয়ে, অশ্লীল মেয়ে, দুশ্চরিত্রা মেয়ে বলে ভাববে, কিন্তু তাতেও তার কষ্ট হবে না। একটা ছেলেহারা জননীর বুকে সন্তানকে আবার ফিরিয়ে দিতে পেরে যে আনন্দ সুমির হয়েছে, সেই আনন্দের কাছে এসব উপাধি তুচ্ছ। রফিক মিয়া গ্রামে ফিরে এসছে। এলাকার সব মানুষ তার কাছে ক্ষমা প্রার্থী। তারা শুধু শুধু তার এতদিনকার জমানো আদর্শ মাটিতে লেপে দিয়েছে। রফিক মিয়া উল্টে তাদের কাছে ক্ষমা চাইছে। এভাবেই আগের মতন সবকিছু ঠিকঠাক হয়ে গেল। এলাকার মধ্যে আর কোথাও কোনো অশান্তি নেই। অনেকে সুমিকে অনেক খারাপ ভাষায় গালাগাল করছে, আবার কেউ কেউ তার সাহসী স্বীকারোক্তিকে প্রশংসা করছে। এভাবে কিছুদিন পর সবকিছু আগের মতোই চলতে লাগলো। এলাকার বহুকাল ধরে চলমান শান্তি যেন আবার অর্জিত হলো, রক্ষা হলো। এলাকার মানুষেরা যে যার মতন তার কাজ নিয়ে ব্যস্ত। এভাবেই দিন যায়। তিশার সাথে পড়তো লিমা, রীতা, সুমাইয়া ও রত্না। তারা সবাই একসাথে পড়াশোনা করত এবং আনন্দ করত। তাদের মধ্যে থেকে তিশা অকালে বিদায় নিয়েছে।
এদের এই কয়েকটা বান্ধবী মিলে একটা সার্কেল ছিল, যেটা সব সময় হাসি খুশি আনন্দ ফুর্তিতে থাকতো। এবং এখানে সবাই মোটামুটি মেধাবী ও অদ্ভুতভাবে সুন্দরীও সবকটা। সেদিন আর একটা ভয়াবহ ঘটনা ঘটে ওই গ্রামে। তিশা মারা যাওয়ার পর আত্মহত্যার ব্যাপারটা সবাই ভুলে গিয়েছে, কিন্তু না, এটা আবারও নতুন করে সবার আলোচনার কেন্দ্র হয়ে চলে এলো। লিমা নামের তিশার মেধাবী ও সুন্দরী বান্ধবীটি গতকাল রাতে নাকি হঠাৎ করে আত্মহত্যা করতে চেয়েছিল। তার বাবা মা দেখে ফেলার কারণে সেই অঘটনটি ঘটেনি। সবাই বিস্মিত। লিমার বাবা মা তো কান্না করতে করতেই শেষ। এটা কেন করতে চেয়েছিল, কারণ কি জিজ্ঞেস করলে চুপ করে থাকে লিমা, কথা বলে না। এখনো পর্যন্ত তাকে হাজারো বার জিজ্ঞেস করা হলো, কিন্তু সে কোনো উত্তর দেয় না, চুপ হয়ে বসে থাকে। কি হয়েছে লিমার? সে কেন তিশার মতন এরকম একটা ভয়াবহ কাজ করতে যাচ্ছিল সেটা কারোরই জানা নেই। সবাই কৌতূহলী হয়ে একে অপরকে জিজ্ঞেস করছে ব্যাপারটা কি, কিন্তু কারোর কাছে সঠিক কোনো উত্তর নেই। দুদিন পর গঞ্জ থেকে একজন তান্ত্রিক নিয়ে আসা হলো এটার আসল রহস্য উদ্ঘাটন করার জন্য। অভিজ্ঞ তান্ত্রিক লিমার বাড়িতে এসেই চমকে উঠল। বলল, লিমার ওপর খারাপ জিনের নজর পড়েছে। 71টা জিন সাথে একসাথে লিমার ওপর নজর দিয়েছে। কথা শোনার পর সবাই বিস্মিত হলো। কেউ কেউ কথাগুলো অবিশ্বাস করলেও বেশিরভাগ মানুষই সেটা বিশ্বাস করলো। তান্ত্রিকের পর লিমার বাবা মাকে বলে লিমাকে এখানে ঘরে আনতে ভেতরে পাঠায়, কিন্তু লিমা কিছুতেই আসতে চাইছিল না। সে বলছিল, মা দয়া করে এরকম কিছু করো না, আমার এরকম কিছু হয়নি মা, প্লিজ মা। মায়ের কথায় কাজ হচ্ছিল না। লিমার বাবা গিয়ে বুঝিয়ে বলে, কিন্তু লিমা কিছুতেই ওই তান্ত্রিকের কাছে আসতে চাইছিল না। লিমা বারবার অনুরোধ করছিল, মা বাবা প্লিজ আমাকে ভুল বোঝো না, এটা মিথ্যে কথা, এরকম কিছুই হয়নি, দয়া করে আমাকে ওনার সামনে নিও না। ভিতরে তান্ত্রিক তার কার্যকলাপ শুরু করলো। ভিতরের আবহাওয়া অনেক বেশি অসহ্যকর হয়ে ওঠে। তান্ত্রিক লিমাকে তার সামনে আসার আদেশ করেন। লিমাকে যথারীতি তার সামনে আনা হয়। একটি চেয়ারের মধ্যে লিমাকে বেঁধে ফেলা হয়। লিমার বাবা ও মা লিমার দুই পাশে দাঁড়িয়ে থাকে। তান্ত্রিক খুব কাছাকাছি এসে জিজ্ঞেস করে, ওই তুই বল, কবে এই মেয়ের শরীর থেকে চলে যাবি? এসব শুনেও তান্ত্রিকের ভয়ানক চেহারাটা দেখে লিমার প্রচণ্ড কান্না শুরু করে। যদিও লিমা ব্যতীত কেউই সেই কান্নার কারণটা জানতো না। বাবা মা মনে করছে এটা লিমার কান্না নয়, ভর করা জিনের কান্না। আর এদিকে তান্ত্রিক তার কাজ চালিয়ে যাচ্ছে। এসব বলতে বলতে তান্ত্রিক লিমার হাতের ওপর পাখা দিয়ে আঘাত করে। লিমা কষ্টে চিৎকার দেয়। বাবা মা দুজনেই কান্না করছে, কিন্তু করার কিছুই নেই। লিমার ভালোর জন্যই তাদেরকে চুপ করে সহ্য করে থাকতে হবে। এভাবে অনেকক্ষণ লিমার ওপর নানা রকম শাস্তি প্রয়োগ করার পর আজকের মতন তান্ত্রিক এখানেই মুলতুবি ঘোষণা করেন। তান্ত্রিক চলে যাওয়ার পর লিমার মা লিমাকে ধরে কান্না শুরু করে। মা রে, তোর কি হলো? এমন কেন হলো? যার কারণে আমার একমাত্র মেয়েটা, যাকে কখনো একটা ফুলের আঘাত পর্যন্ত দেয়নি, সেই মেয়েটাকে এরকম শাস্তি দিতে হচ্ছে। বাবা ও মা দুজনেই কান্না করে। তান্ত্রিককে পুরো পেট ভোজন করানোর পর বাড়ির সামনের ঘরটাতে থাকতে দেওয়া হয়। তান্ত্রিক আরাম করে নাক ডেকে ঘুমিয়ে পড়ে। আর ওইদিকে লিমার মা কান্না করছে, লিমার বাবাও কান্না করছে। তারা শুয়ে শুয়ে তাদের মেয়ের দুর্দশার কথা বলছে আর কান্না করছে। ওদিকে লিমার রুমে লিমারও ঘুম নেই। সেও দূর আকাশের দিকে তাকিয়ে আছে। হালকা আলোতে চেনা আকাশটাকে এখন বড় অদ্ভুত লাগে তার কাছে। কত সুন্দর একটা জীবন ছিল তার। এই কয়েকদিনের ব্যবধানে সে এখন কোথায় এসে পৌঁছেছে। সে বুঝতে পারে তিশা কতটা যন্ত্রণা পেতে পেতে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করে। লিমার বান্ধবীরা লিমার অবস্থা দেখে মর্মাহত। তারাও অনেক কষ্ট পেয়েছে। অনেকভাবে তারা লিমাকে বুঝিয়েছে, কিন্তু কোনো ফল হয়নি। তাদের অবস্থাও ভালো নয়। তাদের মনে অনেক দুঃখ, কেন তাদের বান্ধবীদের মধ্যে এরকম অপ্রত্যাশিত ঘটনা ঘটেই চলেছে। কিন্তু তবুও তাদের একটা জীবন আছে। তারা তাদের সেই জীবনে যোগ দেয়। মাঝে মধ্যেই এসে দেখে যায় লিমাকে। তাদের পরীক্ষার আর খুব বেশি দিন বাকি নেই। পড়াশোনায় মনোযোগ দেওয়ার চেষ্টা করে। স্কুলে যাওয়ার সময় ও আসার সময় যে কোনো একবার লিমাকে দেখে আসে। তাদের মনে অনেক কষ্ট। ইস, কত সুন্দর করেই না তাদের দিনগুলো কাটছিল। এত হইচই, এত আনন্দ উল্লাস, সব যেন এখন নীরব হয়ে এসছে। তাদের বিদ্যালয়ের একটা নিয়ম হচ্ছে, এখানে কোনো রকম পাগলামি আনন্দ উল্লাস করা যায় না। তাই তারা বিদ্যালয়ে থাকার সময় আনন্দ উল্লাস করতে পারতো না। কিন্তু তারা প্রাইভেট রুমে অনেক আনন্দ করত, উল্লাস করত। ওটাকে স্বর্গ বানিয়ে নিয়েছিল, ভূস্বর্গ।
অনেক আড্ডা দিত, অনেক গল্প করত। আর সেই সব স্মৃতি এখন ভয়ানকভাবে তাদেরকে পীড়া দেয়। সুমিদের বাসার নিকটেই নিলয় নামে একজন টিচারের কাছে তারা প্রাইভেট পড়তে যেত এবং এখনও যায়। কিন্তু তখন তিশা, লিমা সবাই সাবলীল ছিল। তারা সেই প্রাইভেট রুমে গিয়ে কত মজা করত হিসাব নেই। স্কুলে বাধ্যবাধকতার কারণে তারা অনেক কিছুই করতে পারতো না বলে জমে থাকা কথাগুলো, আনন্দগুলো সেই প্রাইভেট রুমে গিয়ে শেয়ার করত, উল্লাস করত। নিলয় স্যার স্কুলের টিচারদের মতন না। তিনি ছেলে মেয়েদের অনেক সুযোগ দিতেন আনন্দ উল্লাস করার জন্য। তিনি একজন টিচার হলেও বন্ধুর মতোই আচরণ করতেন। যদিও ছেলে মেয়েরা তাকে সম্মান করত যথেষ্ট এবং মন খুলে সব বলতে পারত, যার কারণে তারা আরও বেশি ঘনিষ্ঠ ছিল নিলয় স্যারের সাথে। নিলয় সাহেব মানুষটা খুব সাবলীল ও খুব আনন্দ দিতে জানে। অবাক করার মতন একটা নিয়ম ছিল সেই প্রাইভেটের। প্রতিটা স্টুডেন্ট ওখানে যাওয়ার পরই চা খেয়ে তারপর বসতো। এই প্রাইভেট কোর্সের একটা নিয়ম হচ্ছে স্টুডেন্টরা আসবে, আসার পর চা খাবে, তারপর পড়তে বসবে। এটা বাধ্যকতামূলকভাবে প্রতিদিনকার নিয়ম। এখনও প্রাইভেটে এসে চা খাওয়ার পর ক্লাস শুরু হয়, কিন্তু আনন্দ উল্লাস আর আগের মতন হয় না। আজ বুধবার তান্ত্রিকের কার্যকলাপ প্রায় শেষ হতে চলেছে। আর মাত্র দুদিন পর লিমার অবস্থা ভালো হবে বলে আশ্বাস দিয়েছেন তান্ত্রিক। দুপুরবেলা মাঠের পাশে ছোট্ট পুকুর পাড়ে লিমাকে মন্ত্রপাঠ করা হচ্ছে। সবাই খুব আগ্রহের সাথে হাঁ করে তাকিয়ে আছে তান্ত্রিকের দিকে। এলাকার সব মানুষ জড়ো হয়েছে। ঠিক তখনই একটা অদ্ভুত কাণ্ড ঘটল। কে যেন বলল, পুলিশ এসছে, পুলিশ এসছে। তারা সবাই তাকিয়ে দেখলো পিছনের একটা গাড়ি থেকে বেশ কয়েকজন পুলিশ আসছে এদিকে। পুলিশকে দেখে সবাই অবাক হলো। পুলিশ কেন আসছে এখানে? পুলিশ এসেই তান্ত্রিককে বলল, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আশ্চর্য ব্যাপার তো, তাকে হঠাৎ পুলিশ কেন ধরলো? পুলিশ আরও বলল, এবার কোথায় যাবে চন্দ্রলাল, তোমাকে এবার ধরে ফেলেছি। তান্ত্রিক পালানোর চেষ্টা করেও ব্যর্থ হলো। পুলিশরা তাকে এসে ধরলো। পুলিশ এলাকার মানুষজনদের বলল, আমরা আন্তরিকভাবে দুঃখিত হঠাৎ এসে এরকম একটা কার্যক্রম চালানোর জন্য। আসলে ও একটা ভণ্ড, দীর্ঘদিন যাবৎ মানুষকে ঠকিয়ে বেড়াচ্ছিল। অবশেষে আমরা খবর পেয়ে এখানে ধরতে আসি। হঠাৎ এরকম একটা এটাকে যাওয়ার জন্য আপনারা হয়তো অবাক ও কিছুটা ভয় পেয়ে থাকতে পারেন, সেজন্য আপনাদের কাছে ক্ষমা চাইছি। এরকম আরও আগে ও করেছে, ওর ভিতরে ভণ্ডামি ছাড়া আর কিছুই নেই। এরকমভাবে মানুষকে অদ্ভুত অদ্ভুত কথা বলে সে হাতিয়ে নিয়েছে অনেক অনেক টাকা। আমরা অনেক দিন যাবত ওকে খুঁজছিলাম, কিন্তু কোথাও পাচ্ছিলাম না। অবশেষে আজকে তাকে হাতে নাতে ধরতে পারি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য কৃতজ্ঞতা। এভাবে পুলিশরা তান্ত্রিককে নিয়ে যায়। এদিকে এলাকার মানুষ সবাই যেন আবারও মনমরা হয়ে গেল। এতদিন তাহলে তার কার্যক্রম এত অবাক হয়ে, এত বিস্মিত হয়ে দেখছিল সে কিনা একটা টাউট। কিন্তু জিন যদি লিমাকে ভর না করে থাকে, তাহলে কেন এরকমটা করতে চেয়েছিল লিমা? সেই প্রশ্নটা আবারও তাদের মধ্যে জাগ্রত হয়। এবার তুহিন, আমজাদ আরও বেশি প্রচেষ্টা চালায় এর আসল রহস্য কি সেটা জানার জন্য। এদিকে রাজীব ও সুমিত দুজনেই চেঞ্জ হয়ে গেছে। তারা তাদের এযাবৎকালের সকল পাপের ক্ষমা চায় সৃষ্টিকর্তার কাছে। জানে না তাদের সেই পাপগুলো ক্ষমা করার মতন বা বিধাতা তাদের ক্ষমা করবে কিনা, কিন্তু তারা খুবই লজ্জিত ও অনুতপ্ত। তারা মাপ চায়, ভালো কাজ করতে তারা আগ্রহ প্রকাশ করে, কিন্তু কিভাবে এই সমাজের জন্য একটা উপকার করা যায় তারা ভাবতে থাকে। একদিন সুমি তুহিনকে সন্ধ্যার দিকে ফোন করে। হ্যালো তুহিন। জি আমি তুহিন, আপনি কি বলছেন? আমি সুমি। ও আচ্ছা, কি জন্য ফোন করেছেন? ভাই, আমাকে ভুল বোঝো না, আমি তোমার সাথে একটা ব্যাপার শেয়ার করতে চাই। তুমি আমজাদকে নিয়ে আমাদের বাড়ি চলে আসো। সুমির ফোনে কথা বলার পর আমজাদ ও তুহিন দুজনেই সুমির বাসায় আসে। পাশাপাশি রাজীবকেও আসতে বলা হয়। সুমি বলে, আমার কাছে একটা নিউজ আছে। তারা আগ্রহ নিয়ে জানতে চায় নিউজটা কি। সুমি বলে, তার কাছে মাঝে মধ্যে চিঠি পাঠানো হয় মধ্যরাত্রিতে। জানালার পাশে কেউ একজন এসে চিঠি দিয়ে যায়। তাতে বিভিন্ন সময় সুমিকে বাইরে আসার অনুরোধ লেখা থাকে। এরকম একটি চিঠি সুমি তাদেরকে দেখায়। সেখানে লেখা, প্লিজ, আমার একাকী যৌবনে খুব কষ্টে আছি, তুমি একটু বের হবে? আমি তোমার সাথে অনন্তকালের সম্পর্ক আরও বেশি মজবুত করতে চাই। এরকম অদ্ভুত অদ্ভুত চিঠি সুমি দেখায়। সুমি মিথ্যে বলছে না, তারা সেটা জানে। তারা নিজেদের প্রশ্ন করে, এগুলো আর কার, আর কেনই বা রাতে বাইরে আসতে বলা হয় সুমিকে? এর রহস্য কি? এ নিয়ে বেশ কয়েকদিন আলোচনা করে তারা, কিন্তু কোনো একটা ফয়সালা তারা দিতে পারে না। সুমির কিছুদিন পর লিমা ও তিশার কয়েকজন বান্ধবীর সাথে আলাপ করে একটা বিষয় জানতে পেরে বেশ অবাক হয় এবং সিদ্ধান্ত নেয় এই ব্যাপারটা নিয়ে সে আরও বেশি জানার জন্য প্রচেষ্টা চালাবে। সুমি লিমার বান্ধবী রত্নার বাসায় গিয়ে ওর সাথে কিছুক্ষণ কথা বলার পর একটা জিনিস দেখে আশ্চর্য হলো।
সুমি কথা বলছিল, এরই মধ্যে খাতা উল্টাতে উল্টাতে দেখতে পেল রত্নার খাতায় একটি কবিতা লেখা আছে, যেটার হাতের লেখাগুলো সুমির কাছে খুব পরিচিত মনে হলো। কেননা সুমিকে মাঝে মধ্যেই মধ্যরাতে যে বাইরে আসতে বলা হয় আর আরও যে সকল চিঠি জানালা দিয়ে ছুঁড়ে দেওয়া হয়, সেই হাতের লেখা আর এটার মধ্যে কোনো অমিল নেই, একদম সেম টু সেম। সুমি কিছুক্ষণ পর রত্নাকে জিজ্ঞেস করলো, আচ্ছা এই লেখাটা কার? রত্না আনন্দের সাথে বলল, এটা আমাদের স্যার নিলয় স্যার লিখেছেন। উনি অনেক ভালো কবিতা লিখতে পারেন। এই 4 লাইনের ছোট্ট কবিতাটাও ওনার লেখা। সুমি হাসলো আর বলল, বাহ, তাহলে তো ভালোই। আচ্ছা, এই নিলয় স্যার উনি আবার কে? ওনার নাম তো কখনো শুনিনি। ও আচ্ছা, শোনেননি? উনি তো আপনাদের পাশের এলাকার পাশেই থাকেন। আপনাদের বাসা থেকে খুব বেশি দূরে নয়। আপনার তো জানার কথা, উনি হচ্ছেন হাই স্কুলের ইংরেজি শিক্ষক। ওনার কাছে আমরা ইংরেজি পড়ি। সুমি রত্নাকে কিছু না বলে সেখানে নিজে নিজে চিন্তা করলো এই ব্যাপারে খবর নেবে একাই। রত্না ছোট মানুষ, এসব নিয়ে তাদের সাথে কথা বললে তারা অনেক বেশি ভয় পেয়ে যাবে। তারপর দেখা যাবে যে উদ্দেশ্যে নিয়ে কাজটা করবে সেটা কিছুই হবে না। তাই সে এসব কিছু না বলে আরও কিছুক্ষণ কথাবার্তা বলার পর রত্নার বাসা থেকে নিজের বাসায় আসে। সে বিদ্যালয়ের হেডমাস্টারের সাথে কথা বলে জানতে পারে ওখানে নিলয় নামের কোনো শিক্ষক নেই। সুমির আর বুঝতে বাকি রইল না যে এই নিলয় স্যারের মধ্যেই ঝামেলা আছে। সে এখন নতুন করে আরেকটি পরিকল্পনা করলো। সে চিন্তা করলো নিলয় স্যারের বাসায় যাবে। রত্নার কাছ থেকে তারা ঠিকানা নিয়েছে, যদিও তার বাড়ির কাছে, অথচ এই শিক্ষক যে কবে থেকে এখানে আসছে সে ব্যাপারে সুমি কিছুই জানে না। আর জানবেই বা কি করে? সে যেরকম বেখালি হয়েছে আজকাল, কলেজ থেকে সরাসরি বাসায় এসে দরজা লাগিয়ে পড়ে থাকে, এটাই তার রুটিন। অথচ কয়েক বছর আগে কত সুন্দর করে তিরিং বিরিং করে এই এলাকা থেকে অন্য এলাকায় বান্ধবীদের নিয়ে ঘুরে বেড়াতে যেত। সকাল 8টা কি 9টা হবে, সুমি গিয়েছে নিলয় স্যারের বাড়িতে। এই বাড়িটার মালিক ছিলেন জনাব ইদ্রিস ভূঁইয়া। ভূঁইয়া তার সপরিবারে শহরে থাকেন। এই বাড়িটা কবে কখন ভাড়া হয়েছে সে ব্যাপারে সে জানে না। গিয়ে দেখে বাড়িটা তেমনভাবে পরিষ্কার করা নেই। সে ধীরে ধীরে বাড়িতে ঢুকলো। চারপাশ নীরব, দরজাটা খোলা। সে ডাক দিল, স্যার বাসায় আছেন? কোনো আওয়াজ পেল না। ধীরে ধীরে সে বারান্দায় উঠল। বারান্দার কর্নারে একটা বিড়াল শুয়ে আছে। তাকে দেখে কিরকম করে যেন ভয়ানকভাবে তাকালো। ব্যাপারটা সুমির কাছে অদ্ভুত লাগলো। সুমি আবার একটু জোর দিয়ে বলল, বাসায় স্যার আছেন? মনে হলো ভিতর থেকে কেউ ঘুম জড়ানো কণ্ঠে উত্তর দিল, হ্যাঁ আছি। এখন আবার কে এলে? সুমি বলল, আমাকে চিনবেন না স্যার, আপনার সাথে একটু গুরুত্বপূর্ণ কথা ছিল, তার কারণে এসছি। নিলয় খালি গায়ে শুয়েছিল। সে একটা গেঞ্জি পরে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। অবাক হলো নিলয়, মনে মনে বলল, ও আসছে? উফ, মাথায় নষ্ট। কিন্তু স্বাভাবিক থেকে বলল, তোমাকে তো ঠিক চিনলাম না। আপু তুমি কে? সুমি বলল, স্যার আমার বাসা এখানেই। রত্নাদের কাছ থেকে শুনেছি আপনি ইংরেজি অনেক ভালো পড়ান। আমি স্যার আপনার কাছে পড়তে চাই, আপনি যদি কোনো আপত্তি না করেন। আমি কলেজে পড়ি, ইন্টার সেকেন্ড ইয়ার। আর তো বেশি দিন নেই পরীক্ষার, কিন্তু আমার ইংলিশের অবস্থা খুবই জঘন্য। আপনার কাছে আমি পড়তে চাই স্যার, যেভাবেই হোক আপনি আমাকে পড়াবেন। নিলয় বলল, আসলে ইন্টারের কাউকে তো আমি পড়াই না, তবে তুমি যখন এভাবে বলছো তোমাকে পড়াতে পারি, কিন্তু তোমাকে যে একা পড়তে হবে। আর একটা ব্যাপার হচ্ছে কি, আসলে ইন্টারের পোলাপান বড় হয়ে যায় বলে ওরা কথাবার্তা কম শোনে। ওরা নিজেদের মতন চলাফেরা করে, যার কারণে ওদেরকে একটু বেশি শ্রম দেয়া লাগে, যেটা ব্যস্ততার কারণে আমি দিতে পারবো না। তুমি যদি তোমার সাথে আরও 1জন বা 2জন ফ্রেন্ডকে নিয়ে আসো, তাহলে কিন্তু চাপটা আমার কাঁধে বেড়ে যাবে, যার কারণে সেটা একটা প্রবলেম হয়ে দাঁড়াবে। তাই আমি মনে করি তুমি যদি পড়তে হয় একা পড়তে হবে, এছাড়া কোনো উপায় নেই। এখন তুমি ভেবে দেখো তুমি একা একা পড়তে পারবে কিনা। সুমিতার নিজের উদ্দেশ্য পূরণের জন্য এসব কথাগুলো মেনে নিয়ে বলো, অবশ্যই স্যার, আমার কোনো সমস্যা নেই। আমার বাড়ি তো খুব বেশি দূরে নয়, আমি একা একাই পড়তে পারবো। নিলয় সুমিকে আগামীকাল 3টায় আসতে বলেছে। সুমি এর পর থেকে যথাযথভাবে 3টেই ওখানে প্রাইভেট পড়তে যায়। আর এই প্রাইভেটের নিয়ম অনুযায়ী প্রতিদিন প্রাইভেট শুরু হওয়ার আগে সুমিকে চা অথবা কফি দেওয়া হয়। কদিন যাওয়ার পর সুমি বুঝতে পারে নিলয় আসলে কোন ধরনের মানুষ। সুমির কাছে ব্যাপারটা পরিষ্কার হয়ে ওঠে, কেননা সুমি লক্ষ্য করেছে মাঝে মধ্যেই প্রাইভেট পড়ানোর সময় নিলয় তার হাত ধরার চেষ্টা করে, টেবিলের নিচ দিয়ে তার পা রেখে ঘষা দেয়, তার বুকের দিকে হাঁ করে তাকায়। আর পড়াশোনার বেশিরভাগ সময় সুমিকে জিজ্ঞেস করে সে প্রেম করছে কিনা, সে সিঙ্গেল কিনা, তার কি ভালো লাগে, শাড়ি কখন পরে, কপালে টিপ পরলে আরও অনেক ভালো লাগে ইত্যাদি। এমনকি সুমিকে এও বলেছে সুমির ঠোঁটগুলো নাকি অনেক সুন্দর। বেশ কয়েকদিন পর সুমি নিলয় বলল,
আগামীকাল আমার একটু সমস্যা আছে, এই কারণে তোমাকে 3টের সময় পড়াতে পারছি না। আবার কাল যেহেতু বলেছি তোমার পরীক্ষা একটা আমি নেব, সেই কারণে তোমাকে মিস দেওয়া কাল ঠিক হবে না। তুমি একটা কাজ করো, তুমি বরং কালকে 5টার দিকে এসো, কেমন? সুমি নিলয়ের মতলবটা খুব ভালোভাবেই বুঝলো। সে বলল, হ্যাঁ আমি আসবো। যদিও তখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসবে, কিন্তু সুমি রাজি হলো, কারণ সুমিও চাইছে ব্যাপারটা আসলে কি সেটা নিজে নিজে জানতে চায়। সুমির মাথায় আর একটা ব্যাপার প্রথম থেকে ঘুরপাক খাচ্ছে। তিনি বাধ্যতামূলকভাবে প্রতিটা স্টুডেন্টকে চা খাওয়া অথবা কফি খেয়ে তার পড়াশোনা শুরু করতে বলে কেন? না, আর বেশি দেরি করতে হয়নি ব্যাপারটা ক্লিয়ার করতে। নিলয় অনেক চালাকির মাধ্যমে এই কাজটি করে থাকে। সে প্রতিটা স্টুডেন্টকে চা খেয়ে অথবা কফি খাইয়ে তার প্রাইভেট শুরু করে, এবং এটা স্টুডেন্টদের অভ্যাসে পরিণত হয়, যার কারণে কোনো স্টুডেন্টকে চা বা কফি দিলে তারা দ্বিধাবোধ করে না, নির্দ্বিধায় খেয়ে ফেলে। আর এটাই হচ্ছে নিলয়ের সব থেকে শক্তিশালী পয়েন্ট। পরের দিন সুমি 5টার সময় সেখানে যায়, তবে চালাকি করে রাজীব, তুহিন, আমজাদ এদেরকে বলে তারপরে ওখানে যায়। যাওয়ার পর যথারীতি তাকে একটা কফি এনে দেয় নিলয়, যেটার মধ্যে মেশানো আছে শক্তিশালী ঘুমের ওষুধ, যেটা খাওয়ার 5 মিনিটের মধ্যেই যাকে খাওয়ানো হবে সে অজ্ঞান হয়ে ঘুমাতে থাকবে। আর এরপর নিলয় তার হিংস্র ছোবল তার সারা অঙ্গে বসিয়ে দেবে। সুমি নির্ভয়ে খায়, কারণ সে জানে তুহিন, আমজাদ ও রাজীব ঘরের চারপাশে আসে। তারা যে কোনোভাবেই হোক তাকে লক্ষ্য করছে, অতএব সমস্যা হতে তারা দেবে না। খাওয়ার 4 মিনিট পর সুমির প্রচণ্ড মাথা ব্যথা করে ও ঘুম পায়। সে ঘুমিয়ে পড়ে এবং নিলয় সুন্দরভাবে তার ফোনের ভিডিও অন করে সেট আপ করার পর ধীরে ধীরে নিলয় তার দূষিত জিভ বের করে দিয়ে সুমির দেহের দিকে এগোতে থাকে। কিন্তু না, সুমিকে কিছু করতে পারেনি। সঙ্গে সঙ্গে দরজা জানালা ভাঙার আওয়াজ হয়। রুমের মধ্যে তিনটে ছেলে একসাথে প্রবেশ করে। তারা নিলয়কে কিল, ঘুষি, লাথি দেওয়া শুরু করে। মারতে মারতে রুম থেকে বের করে উঠানে নিয়ে আসে। নিলয়ের নীল মুখোশটা খুলে যায়। চেল্লাচিল্লি আর শব্দ শুনিয়ে এলাকার মানুষ জড়ো হয়ে যায়। ফোন করা হয় পুলিশ স্টেশনে। কিছু সময় পর পুলিশ এসে মারধর থামায়। নিলয় আধমরা হয়ে পড়ে আছে উঠোনে। চারপাশে হাজারো উৎসুক জনতা। পুলিশের কাছে হস্তান্তর করে দেয় এরা 3জন। পুলিশ তারপর ওকে রিমান্ডে নিয়ে সকল সত্যতা যাচাই করে। তিশার সাথে কিভাবে কি হয়েছিল, লিমাকে কি করা হয়েছিল, সব স্বীকার করে নিলয়। নিলয় নিজের এলাকাতে এরকম কাণ্ড ঘটিয়ে পালিয়ে এসেছিল এখানে। ছোট ছোট বাড়ন্ত মেয়েদের প্রতি তার নিকৃষ্ট লোভ। এই লোভের বশবর্তী হয়ে নিলয় স্বীকার করে নেয় 2 নিষ্পাপ মেয়েদের। স্টুডেন্টদের সাথে খুব ঘনিষ্ঠ হয়ে যায় অল্প সময়। কম বেতনে প্রাইভেট পড়ায় বলে এরকম অনেক মেয়ে তার কাছে পড়তে আসে, আর সে তাদেরকে প্রতিদিন চা অথবা কফি খাওয়ার একটা অভ্যাসে পরিণত করে। এরপর আবার কোনো একটা ইম্পর্টেন্ট জিনিস বোঝাবে বলে বা নোট দেবে বলে একা একা আসতে বলা হয় নির্দিষ্ট মেয়েকে। তখন ওই মেয়ের গ্রুপ ছেড়ে একা একা আসে, আর আসার পর তাকে চা বা কফি দেওয়া হয়। প্রথমত নির্দ্বিধায় উক্ত মেয়েটি চা অথবা কফি খায়, কিন্তু খাওয়ার পর সে বেহুশ হয়ে ঘুমের দেশে চলে যায়। এরপর নিলয় জন্তুর মতন লাফিয়ে পড়ে নিষ্পাপ মেয়েটার ওপর। শুধু তাই নয়, ভিডিও ধারণ করে রাখে সেসবের, কারণ মেয়েটা যখন জাগ্রত হয় সে বুঝতে পারে তার সর্বনাশ হয়ে গেছে। তখন যাতে মানুষকে বলে দেওয়ার ইচ্ছা আর না হয়, সেজন্য নিলয় তাকে রেকর্ড করা ভিডিওটা দেখিয়ে ভয় দেখায়। ঠিক এরকমটাই করেছিল তিশার সাথেও। সর্বনাশ করার পর তার ভিডিওটা সে দেখায় আর বলে, যদি কাউকে কখনো বলো এটা, তাহলে এই ভিডিওটা সারা পৃথিবীতে ভাইরাল হয়ে যাবে। এসব শুনে তিশা তখনই মরে গিয়েছিল। লজ্জার ভয়ে প্রকাশ্যে কাঁদতে পারতো না মেয়েটা, নীরবেই কান্না করতো। এই মেয়েটার কত অশ্রু চোখ দিয়ে বেরিয়েছে তার হিসাব জানি না। এরকম ভিডিও দেখিয়ে নিলয় তিশাকে অনেকবার পৈশাচিক অত্যাচার করেছে, কিন্তু শেষে আর এসব সহ্য করতে না পেরে তিশা আত্মহত্যা করেছিল। লিমার ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছিল। অবশেষে সুমির সাহসীর ভূমিকায় ও বুদ্ধিমত্তার ওই রকম একটা পশুর অত্যাচার দমন হয় সেই গ্রামে। এরপর থেকে আর কোনোদিনও ওইখানে ওরকম নিলয়ের আর দেখা পাওয়া যায়নি। আবার শান্তি ফিরে এসেছিল সেই গ্রামে। সুখে শান্তিতে বাঁচতে শুরু করেছিল ওই এলাকার সকল মানুষ।